স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। এখানে স্বাভাবিক ক্রমিক সংখ্যা বলছে। ক্রমিক সংখ্যা মানে কি? ক্রমিক সংখ্যা মানে হলো যেই সংখ্যাগুলোর সাথে কোনো দশমিক থাকবে না এবং 1, 2, 3, 4, 5, 6 এভাবে গণনা করা যাবে। এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। 1 থেকে 10 ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করব। ঠিক আছে, প্রথমে ক ধরলাম। ক ধরার পরে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো পরপর সিরিয়াল অনুযায়ী লিখে মাঝখানে যোগ দিলাম। এরপরে আবার একটা ক ধরলাম। এই কয়ের রুলসটা হচ্ছে প্রথমে 1 থেকে 10 পর্যন্ত লিখছিলাম, এবার উল্টা দিক থেকে অর্থাৎ 10 থেকে 1 পর্যন্ত লিখব। 1-এর নিচে তাহলে 10, 2-এর নিচে 9, 7-এর নিচে 4 এবং 10-এর নিচে 1, এইভাবে লিখব। লেখার পরে এই দুইটা প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন, এই দুইটা লাইন যোগ করে হবে 2 ক। এবং যদি 1 আর 10 যোগ করি তাহলে 1 যোগ 10, এই দুইটা যোগ আছে এখানে যোগ দিলাম। 2 আর 9 যোগ করলে হবে 2 যোগ 9। এভাবে সবগুলো যোগ করব। যোগ করে যেমন 9 আর 2 যোগ করলে হবে 9 যোগ 2, এখানে প্লাস আছে বা যোগ আছে দেখে যোগ দিলাম। 10 আর 1 যোগ করলে হবে 10 যোগ 1। এরপরে খেয়াল করলে দেখা যায় এখানে একটি প্যাটার্ন অন্তর্ভুক্ত হয়েছে। যেমন 1 যোগ 10 এর মান আসবে 11, 2 যোগ 9 এর মান আসবে 11, 4 যোগ 7 এর মান আসবে 11, 8 যোগ 3 এর মান আসবে 11। অর্থাৎ এখানে ব্র্যাকেটের প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে যেই সংখ্যাগুলো আছে তাদের যোগফল হবে 11। এবার তাহলে যদি এই সংখ্যাটা এভাবে লেখা যায়, 2 ক এখানে রাখলাম এবং 1 যোগ 10 এটা রাখলাম। রাখার পরে এটার মান কত আসতেছে? 1 যোগ 10 এটার মান আসতেছে 11। আর প্রত্যেকটার মানই যেহেতু 11 করে, কাজে আমরা প্রত্যেকটা অংশ আর আলাদাভাবে না লিখে প্রথম অংশটা লিখব। লেখার পরে আসলে এই 11 সংখ্যা হবে, তা কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন যে যেহেতু প্রত্যেকটা অংশের মানই আসতেছে 11, কাজে আমরা 10টা 11 যোগ না করে যদি 11 গুণন 10 লিখি তাহলে তার মান একই আসবে। আবারও বলছি, দেখো এখানে প্রত্যেকটা অংশের মান 11 আসতেছে। যেহেতু প্রত্যেকটা অংশের মান 11 আসতেছে, এখানে 10টা তাহলে 11 আসবে। এই 10টা 11 যদি যোগ করি তাহলে যে মান আসবে, আর যদি একটা 11 লিখে 10 গুণ দিই তাহলে একই মান আসবে। এজন্যই এখানে একটু সাজানো হয়েছে এভাবে, 1 যোগ 10 অর্থাৎ এর মান 11 এবং 11 এখানে সংখ্যা আছে মোট 10টি, এজন্য 10 দ্বারা গুণ। এবার 2 এপাশে যে গুণ অবস্থায় ছিল তা যদি এপাশে নিয়ে আসা হয় তাহলে তা ভাগ অবস্থায় দাঁড়াবে। এবং এটা যদি যোগ করি তাহলে হবে 11 গুণন 10 ভাগ 2 ছিল 2। আর এটার ক্যালকুলেশন করলে মান আসে 55। অর্থাৎ 11 আর 10 গুণ করলে হবে 110, আর নিচে 2 আছে। যদি একে ভাগ করা হয় তাহলে মান আসে 55। অর্থাৎ স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের এখান থেকে একটা সূত্র তৈরি করতে পারি বা একটা সূত্র তৈরি করা যায়। যেমন যোগফলটা কেমন হবে? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা। এখানে আমরা আপাতত একটা লাইন চিন্তা করব। একটা লাইন স্বাভাবিক ক্রমিক সংখ্যা। কেন? কারণ 1 এর পরে 2, 2 এর পরে 3, 4, 5, 6 এগুলো হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা। কারণ এগুলোর সাথে কোনো দশমিক সংখ্যা নাই, কোনো এগুলা ভগ্নাংশ না, আর পরপর সংখ্যা। ঠিক আছে, এগুলা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক ক্রমিক সংখ্যার এই একটা লাইনের ক্ষেত্রে আমরা দেখি সূত্রটা কেমন হবে। যদি আমাদের স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বলে তবে কোনো একটা লাইন অঙ্ক উঠাই দিবে। এই অঙ্কটা থেকে আমরা দেখব যে কিভাবে সূত্রের সাহায্যে যোগফল নির্ণয় করা যায়। তা হলো প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা। শেষের সংখ্যা হচ্ছে 10 গুণ
পদসংখ্যা। এখানে পদসংখ্যা বলতে কি বোঝানো হয়েছে? পদসংখ্যা বলতে বোঝানো হয়েছে এখানে সংখ্যা আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে যেহেতু 10টি সংখ্যা আছে, কাজেই এই পদসংখ্যা হবে 10 ভাগ 2। তাহলে এই ক্যালকুলেশন করলে আমাদের উত্তর স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করা যাবে। তখন আর এত বিস্তারিতভাবে আমাদের নির্ণয় করতে হবে না। কাজে আমরা এখন সূত্র দ্বারা অঙ্ক করব। কিভাবে? তাহলে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে গেলে আমাদের সূত্রটা হচ্ছে, প্রথমে প্রথম সংখ্যা লিখব, তারপরে যোগ দিব, তারপরে শেষের সংখ্যা লিখব এবং গুণ দিয়ে পদসংখ্যা লিখব। পদসংখ্যাটা কি? পদসংখ্যা হচ্ছে একটি লাইনে বা যে কয়টি স্বাভাবিক সংখ্যা দিবে সে কয়টি সংখ্যাই হলো পদসংখ্যা। এখানে 10টি স্বাভাবিক সংখ্যা দেওয়া ছিল, এই জন্যের পদসংখ্যা হচ্ছে 10 ভাগ 2। এটাই সূত্র। এই সূত্র দ্বারা আমরা অঙ্ক করলে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবো। একটা উদাহরণ লক্ষ্য করা যাক। 20 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করো। 20 থেকে কত পর্যন্ত? 100 পর্যন্ত। তাহলে এখানে প্রথম সংখ্যা কোনটা? প্রথম সংখ্যা হলো 20 এবং শেষের সংখ্যা হলো 100। যেহেতু বলছে 20 থেকে 100 পর্যন্ত, কাজে প্রথম সংখ্যা 20 এবং শেষ সংখ্যা হলো 100। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা অর্থাৎ 20 যোগ 100 গুণ দিয়ে এখানে পদসংখ্যা। এখানে পদসংখ্যা আছে কয়টি? যদি 20 থেকে গণনা করা হয় তাহলে 20ও গণনা করতে হবে। যদি 20 গণনা করি তাহলে 20 থেকে 100 পর্যন্ত 20 21 22 23 এভাবে গণনা করলে দেখা যায় যে এখানে 81টা পদসংখ্যা পাবো আমরা। যদি বলতো 21 থেকে 100 পর্যন্ত তাহলে আমরা এখানে পদসংখ্যা পেতাম 80টা। যেহেতু 20 থেকে বলছে কাজে আমাদের গণনাতে 20টাও আনতে হবে। এখানে পদসংখ্যা কত হবে তাহলে? 81 এবং সূত্রের যে একটা ভাগ 2 ছিল সেই ভাগ 2 দিব। এবার একটু ক্যালকুলেশন করি। যদি 20 আর 100 যোগ করা হয় তাহলে হবে 120 গুণন এখানে পদসংখ্যা 81, পদসংখ্যা 81 রাখবো, ভাগ 2 দিব। এই 2 দিয়ে যদি 120 ভাগ করি তাহলে হবে 60। যদি 81 দিয়ে 60 গুণ করি তাহলে এভাবে উত্তর হবে 4860 আর উত্তর 4860। বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। এখানে বিজোড় নির্দিষ্ট করে বলে দিছে বিজোড় সংখ্যা, কাজে আমাদের বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। তা কিভাবে করব? 1 থেকে 20 পর্যন্ত 1 থেকে 20 পর্যন্ত আমাদের বিজোড় সংখ্যা আছে 10টি। এখানে খুব সহজ একটা নিয়ম হচ্ছে, যদি 1 থেকে 100 হয় তাহলে অর্ধেক বিজোড় সংখ্যা এবং অর্ধেক জোড় সংখ্যা, অর্থাৎ 1 থেকে 100 এর মধ্যে বিজোড় সংখ্যা আছে 50টি এবং জোড় সংখ্যা আছে 50টি। যেহেতু 1 থেকে 20 পর্যন্ত বলছে বা 1 থেকে 20 পর্যন্ত যদি আমরা চিন্তা করি তাহলে এর মধ্যে 10টি থাকবে বিজোড় সংখ্যা এবং 10টি থাকবে জোড় সংখ্যা। 1 থেকে 20 পর্যন্ত যে বিজোড় সংখ্যা আছে সে বিজোড় সংখ্যাগুলোর যোগফল হয় 100। 1 3 5 7 9 11 13 15 17 19 এগুলো হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা, আর এই বিজোড় সংখ্যাগুলোর যোগফল হবে 100। এবার আমরা যে কোনো 2 বা ততোধিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করব। যদি প্রথম 2টা বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করি তাহলে 1 যোগ 3, 1 হচ্ছে প্রথম বিজোড় সংখ্যা, 3 হচ্ছে দ্বিতীয় বিজোড় সংখ্যা। এই 2টা সংখ্যার যোগফল হবে 4, আর 4কে 2 এর উপর স্কোয়ার করে ভাঙানো যায়। যদি প্রথম 3টা বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করি, প্রথমে 1 তারপর 3 তারপরে 5, এই 3টা বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করলে যোগফল হবে 9, যাকে 3 এর উপর স্কোয়ার করে ভাঙানো যায়। যদি প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করি, 1 3 5 7 9, যদি প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করি তাহলে যোগফল হবে 25, যাকে 5 এর উপর স্কোয়ার করে ভাঙানো যায়। যদি প্রথম 7টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করি, 1 3 5 7 9 11 13, এদের যোগফল হবে 49, অর্থাৎ 7 এর উপর স্কোয়ার করে 49কে ভাঙানো যায়। তাহলে এখান থেকে আমরা একটি নির্দিষ্ট প্যাটার্ন বা নিয়ম আমরা দেখতে পারি
যেমন কোনো বিজোড় সংখ্যার যোগফল সাধারণত পূর্ণবর্গ সংখ্যা হয়। যেমন ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার। অর্থাৎ এখানে আমি যদি প্রথম দুইটি বেজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে যাই, তাহলে সেই যোগফলটা হবে 2 উপর স্কয়ার অর্থাৎ 4। যদি প্রথম চারটি বেজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে যাই, তাহলে খুবই সহজ, 4 উপর স্কয়ার হবে 16। তাহলে এই সূত্র দ্বারা আমরা সহজেই বিজোড় সংখ্যাগুলো এতবার যোগ না করে আমরা সহজেই অঙ্কগুলো করতে পারি। যেমন যদি বলা হয় প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত, যেহেতু বলছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল, এই সূত্রের সাথে একটু মেল করার চেষ্টা করো। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, এখানে ক হচ্ছে 10, এর যোগফলের সূত্রটা কি? ক স্কয়ার অর্থাৎ 10 উপর স্কয়ার হবে মান 100। 1 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল কত? যদি 1 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে 1 থেকে 30 পর্যন্ত এর মধ্যে বিজোড় সংখ্যা আছে 15টি এবং জোড় সংখ্যা আছে 15টি। অর্থাৎ আমার শুধুমাত্র বিজোড় সংখ্যা নিয়ে কাজ করতে হবে। যেহেতু 1 থেকে 30 পর্যন্ত বলা হয়েছে, কাজে এখানে বিজোড় সংখ্যা আছে 15টি, অর্থাৎ ক এর মান এখানে 15। ক এর উপর স্কয়ার অর্থাৎ 15 উপর স্কয়ার। 15 উপর স্কয়ার মানে হচ্ছে 15কে আমরা 2 বার গুণ করব, উত্তর হবে 225। আবার যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল কত, এটা তোমরা নিজেরাই করবে। যদি 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে বলে, তাহলে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে কয়টি? 50টি। কারণ 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে 50টি এবং জোড় সংখ্যা আছে 50টি। তাহলে ক এর মান যদি 50 হয়, তাহলে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল কত হবে, এটা তোমরা নিজেরাই করবে। পরীক্ষার খাতায় তোমাদের এভাবে একেবারে সংখ্যা না দিয়ে এভাবে ঘর অথবা এভাবে বিন্দু দিয়ে রাখতে পারে। যেমন একটি ঘর, এখানে আছে 3টি ঘর, এখানে একটা তীর চিহ্ন আছে, অর্থাৎ একটি ঘর এবং 3টি ঘর যোগ করলে হবে 1 2 3 4, 4টি ঘর। এখান থেকে আমরা কি বুঝলাম? প্রথম দুইটা বিজোড় সংখ্যা যোগ করলাম। একটি ঘর মানে হচ্ছে প্রথম সংখ্যা 1 এবং 3টি ঘর মানে হচ্ছে দ্বিতীয় বেজোড় সংখ্যা 3। এই দুইটা যোগ করলে 4 হবে, এর জন্য এখানে 4টি ঘর দেখানো হয়েছে। এখানেও ঘর না দিয়ে আবার এরকম বিন্দু দিয়ে দিতে পারে। একটি বিন্দু এবং 3টি বিন্দু যোগ করলে হবে 4টি বিন্দু। আবার একটি বিন্দু, 3টি বিন্দু এবং 5টি বিন্দু যোগ করলে হবে 9টি বিন্দু। এভাবে দেখানো যেতে পারে।